তো দুইটা শার্ট পইরা তখন তাকে দেখাইলাম, ভালো লাগছে, বললো সুপার, মানাইছে। এইটা পইরা যখন ড্রেস রুম থেকে বাইর হইলাম, দেখাইলাম কেমন লাগতেছে, চুপ হয়ে আছে। তখনই আমি বুঝা ফেলাইছি এই দুইটা প্রবলেম। হ্যাঁ, এই যে তারপর আজ আবার জিজ্ঞাসা করলাম কেন ভালো লাগতেছে না? না স্যার, এটা আপনার সাথে যায় না। মানে এটা যায় না। তারপরও আমি কিনছি কেন জানেন? বয়সটাকে না পোলাপান রাখতে চাই। এগুলো আমার বয়সী মানুষরা পড়ে না, কিন্তু আমি পড়তে চাই। মনটাকে না সতেজ রাখতে চাই, শিশু রাখতে চাই, যুবক রাখতে চাই, ইয়াং রাখতে চাই, বেশি মুরব্বী হইতে চাই না। আজকে কিন্তু আমার পছন্দের একজন মুরব্বী নিয়ে কথা বলুন, আব্বাসী হুজুরকে নিয়ে। হুজুর, আপনি কিন্তু বয়স বাড়ায় ফেলতেছেন। হ্যাঁ, বয়সটাকে পোলাপানদের সাথে মিলায় মিশা রাখেন না, অসুবিধা কি? আপনারই তো ওরা, হ্যাঁ আপনারই ওরা। আপনি কিন্তু বেশি বয়স বাড়ায় ফেলছেন, পোলাপানদেরকে বেশি ভালোবাসেন না। হ্যাঁ, পোলাপানদের প্রতি আপনার কেমন জানি একটা বিরূপ ধারণা। আমি জানি না কেন, এটা অনেক আগে থেকেই দেখে আসতেছি। 1 বছর আগে আপনাকে ফলো করতেছিলাম, তখন আমার ছেলে বলল যে বাবা, ওনাকে নিয়ে কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বইল না। আমি কেন? আরে বাপ রে বাপ, জানো না ওনার ভক্তকুল একদম তোমারে ধুয়ে দিবে। আসলে কিন্তু তারপর থেকে আমি দেখলাম আসলে আপনি অনেক ভক্ত। আর এই ভক্তের পিছনে সবচেয়ে বড় কারণটা কি জানেন? আপনি দেখতে অনেক সুন্দর, মাশাল্লাহ, একদম নুরানি চেহারা, একদম নুরানি চেহারা। হ্যাঁ, অনেক সুন্দর আপনি। ওই যে দেখতে ভালো লাগে এবং আপনার কথা ভালো লাগে, আপনার ভক্তকুলের অভাব নাই। কিন্তু ইদানিং আপনার 2-4টা কথা নিয়ে আর না বইলা পারলাম না। হ্যাঁ, ছেলের পারমিশন নিছি, বললাম যে দেখো, উনি বলতেছে সাদা চুল, সাদা দাড়ি, সাদা ভুরু, সাদা টুপি, এইটা কি ধরনের কথা? কেন বলতেছে? ওনার লজিকটা কি? এই টাইমে সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু নিয়ে বিয়া খাইতেছে, আর ওদিকে ভারতে মুসলমানদের উপরে অত্যাচার হইতেছে। এইটা উনি মাইনা নিতে পারতেছে না। দেখছেন ওনার লজিকটা? আচ্ছা আব্বাসী হুজুর, এই যে জুলুম করতেছে, এটা কি নতুন কিছু? কখনো কম, কখনো বেশি। হ্যাঁ, একদম বাড়ির পাশে দেখেন নাই, একদম কলকাতায়, পশ্চিমবঙ্গ হয়তো এরকম দেখেন নাই মমতার আমলে, এখন দেখতেছেন। কিন্তু সারা ভারতে তো এই তাণ্ডব চলতেছিল, গেরুয়া বাহিনীর এই তাণ্ডব চলতেছিল। আর কেউ প্রতিবাদ না করলেও কিন্তু এই জওয়ানরা প্রতিবাদ করছে, জামাত ইসলাম থেকে প্রতিবাদ করছে। অথচ আপনারা নিজেরা, আমি আপনাকে জামাত বলতেছি না, মানে দেখেন আপনিও আল্লাহর ভক্ত, ওনারাও আল্লাহর ভক্ত, ওনারাও কিন্তু নামাজ কলমা পড়ে, আল্লাহকে মানে, ইসলামকে মানে। আপনিও ইসলামের একজন বহুত বড় একজন চিন্তাবিদ, ইসলাম নিয়ে আপনি প্রচুর গবেষণা করেন। তার মানে কি আপনারা নিজেরাই তো, নিজেরা কেন এই বিবাদটা? এই যে আপনি একটা মন্তব্য করলেন, সাদা চুল, সাদা দাড়ি, সাদা টুপি, এরকম মন্তব্য তো অনেকেই করে। দেখেন নাই আপনি? সাদা শকুন বলতে শুনেন নাই? নিশ্চয়ই শুনছেন। আপনি শুধু শকুন কথাটা মুখে আনেন নাই, বাকিটা কিন্তু বইলা ফেলাইছেন। কেন এভাবে আক্রমণটা করলেন বলেন তো? ওনারা তো রাস্তায় নাইমা প্রতিবাদ করে, আন্দোলন করে, দেশের জন্য কথা বলে। আপনি কি কোনোদিন রাস্তায় নামছেন হুজুর? বেয়াদবি মাফ করবেন, আমি কিন্তু আপনাকে কোনোদিন রাস্তায় দেখি নাই, মিছিলে দেখি নাই। হ্যাঁ, কোথায় দেখছি? নিশ্চয়ই আপনি কোনো এসি রুমে বসে কথা বলতেছেন, অথবা আপনার ভক্তদের সামনে কথা বলতেছেন, চারিদিক থেকে পাখা চলতেছে, আপনার সেবা যত্ন চলতেছে, আপনি কথা বলতেছেন, বলেন, অসুবিধা নাই। কিন্তু এইটা কেমন নীতি? বিরোধী দলের বিরুদ্ধে কথা বলতে হবে? সবসময় দেখছি বিরোধী দলের বিরুদ্ধে আপনি কথা বলেন। কেন সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না? সরকারের প্রবলেম কি আপনার চোখে পড়ে না? বিরোধী দলকেই কেন রাস্তায় ঝাঁপায় পড়তে হবে? ওনারাই কেন এই রোদ্রের মধ্যে যা চিৎকার করে বলতে হবে, ভারতের বিরুদ্ধে স্লোগান দিতে হবে? সরকারের কোনো দায় দায়িত্ব নাই? সরকারকে কেন বলবেন না? সরকারকে রাইখা ওই বিরোধী দলকে আপনি যে শিক্ষাগুলা দিতে চাইতেছেন, বিরোধী দলের বিরুদ্ধে আপনি যে কথাগুলা বলতেছেন, এগুলা তো আপনার উপরে কোনো চাপ আসবে না, কারণ বিরোধী দলের হাতে তো কোনো প্রশাসন নাই, ক্ষমতা নাই, যার জন্য তাদের নিয়ে কথা বলতে সুবিধা। এইটাই কি বুঝে নিতে হবে? আর যদি সরকারের বিরুদ্ধে কথা চলা যায়, চাপ আসতে পারে, এটা কি আমরা বুঝে নেব? নিশ্চয়ই এরকম বুঝে নেওয়াটা আপনাকে ছোট করা হবে। আমি আপনাকে ছোট করতে আসি নাই, প্লিজ কেউ ভুল বুঝবেন না আমাকে।
ওনারা কি রোবট? বিয়ে শাদী করবে না? এই ইয়াং ছেলেরা বিয়ে শাদী করবে না? বিয়ে শাদীতে কেন আপনি এইভাবে মন্তব্য করলেন যে এখন তারা বিয়ে খাইতেছে আর ওদিকে ভারতে জুলুম চলতেছে? সেইটার প্রতিবাদের সঙ্গে এই বিয়েটা কেন আনবেন? সাদেক কায়েম তো আপনার সন্তান তুল্য, সন্তানের মতো। তার বিয়েটা নিয়ে আরো বরঞ্চ আপনি একটু দোয়া করে দিবেন, প্রশংসা করবেন। ওই বিয়েতেই কেন আপনি আঘাতটা করলেন? ওই বিয়ে বাড়িতে যাওয়াতে সাদা চুল, সাদা টুপি, সাদা দাড়ি নিয়ে এরকম বিরূপ মন্তব্য কেন করবেন? হুজুর, আপনি কি দেখেন নাই এদেরকে? দেশ বাঁচাইবার সংগ্রামে ওরা জড়িত ছিল, এই সমাজ বাঁচাইবার সংগ্রামে জড়িত ছিল, এই ইসলাম বাঁচাইবার সংগ্রামে ওরা জড়িত ছিল। আপনি কি দেখেন নাই সাদেক কাইয়ুমকে? সাদেক কাইয়ুমকে এত মানুষ ভালোবাসে, আপনার ভালোবাসা কেন পাবে না? আপনি মুরব্বী মানুষ, আপনি দোয়া কইরা দেন। বিয়ে না কইরা অন্যদের মতো অন্যরা যেমন অনেকেই বিয়ে করে নাই, বয়স বাইরে গেছে, সেটা কি ভালো? বয়স বাড়ায়া অন্যরকম সম্পর্ক কইরা দিন যাপন করা, সেটা কি ভালো কাজ হইতো? নিশ্চয়ই না। বিয়ে করছে, এটা একটা সুন্দর কাজ করছে, আর ওই সুন্দর কাজটা নিয়ে আপনি সাদা চুল, সাদা দাড়ি, সাদা টুপি, আমি বারবার বলতেছি ওই কথাটা শুনতে ভালো লাগে নাই। ওই কথাটা তো শুনছি অনেকের মুখে। হ্যাঁ, ওনাকে ছোট করার জন্য, অপমান করার জন্য ডাক্তার শফিকুর রহমান স্যারকে সাদা শকুন বলা হইতো। আপনি শুধু শকুন কথাটা মুখে নেন নাই, বাকি টোটালটাই বলছেন। এর আগেও আমি দেখছি এনসিপি নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহ, ওনাদের নিয়ে হুজুর আপনি অনেক রকম কথা বলতেন। তাদের ডাকে কে আসবে? কেউ আসবে না, তারা একটা সিটও পাবে না, এরকম কথা তো বলছেন আপনি। তারপরও দেখেন তারা একটা জায়গা তো আসছে। কেন আসছে? 5ই আগস্টের কারণে। 5ই আগস্টে তারা যে লড়াইটা করছে, যারা ইসলামের জন্য লড়াই করে, যারা নিজেরাও ইসলাম পালন করে, ধর্ম পালন করে, এগুলো আপনি সব জানেন। সব জানার পরও কেন দোয়া করবেন না? হ্যাঁ, আপনার দোয়া কামনা করি। যাই হোক ভাই, এবার অন্য কথায় আসি। দেখেন সাদেক কাইয়ুম কিন্তু চইলা গেল, দেখেন বিয়ের পরের দিনই চইলা গেল। কত টাইট শিডিউল, চিন্তা করেন। কোথায় গেছে? ডাকসুর ইয়াং একটা দল এই মুহূর্তে চীনে আছে, যাইবার সময় প্লেনে বসে সেলফি দিছে। কেন চীনে যাচ্ছে? চীনের নিমন্ত্রণে যাচ্ছে। ওখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলা ঘুরে ঘুরে দেখবে ছাত্ররা কিভাবে লেখাপড়া করে, তাদের জীবন মান কেমন সেগুলা দেখবে, এবং নিজেদের শিক্ষা জীবনের অভিজ্ঞতা ওইসব ছাত্রদের সঙ্গে, চাইনিজ ছাত্রদের সঙ্গে শেয়ার করবে। এই জন্য গেছে। আর অনেক কাজ আছে, কারণ এই মুহূর্তে সাদেক কাইয়ুম রাজনীতির সাথে জড়িত। হ্যাঁ, এমনকি এমন একটা স্বীকৃতি পাওয়া গেছে, অলিখিত একটা স্বীকৃতি পাওয়া গেছে, মানুষের মন থেকে এই স্বীকৃতি চলে আসছে একজন লিডার হিসাবে। ভবিষ্যতে আমরা সাদেক কাইয়ুমকে দেশের নেতা হিসাবে দেখতে চাই। ওই যে আরেকজন দেখেন চলে গেছে কোরিয়ায়, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোরিয়ায় চলে গেছে। ওইখানে টাই স্যুট লাগায়া ইংলিশে বক্তব্য রাখতেছে, কিভাবে 18 মাস দেশ চালাইছে সেটা শেয়ার করতেছে তাদের সঙ্গে। অনেকে আবার এখানে বইলা বেড়াইতো যেদিন গেছে, এই যে পলায়া গেল 5,000 কোটি টাকা নিয়ে, আর ফেরত আসবে না। আসবে, এয়ারপোর্টে যায় না, আসবে। এরা পালায়া যাবার লোক না তো, এরা দেশের জন্য সংগ্রামে নামছে, এরা আমাদের সমাজের উন্নতির জন্য এই পথে নামছে, এরা আমাদের দেশের ইসলামকে বাঁচাইবার জন্য এই পথে নামছে। ওই যে দেখেন না পার্শ্ববর্তী দেশে গরু নিয়ে কত কাহিনী, এখন দেখতেছেন না কান্নাকাটি। অনেকেই বলতেছে ভাই, ভারতের অনেক মানুষ আছে ভাই, তারা সারা বছর 4টা-5টা কইরা গরু পালে, পাইলা ঈদের সময় বিক্রি করে, যেটা লাভ হয় ওইটা দিয়ে সারা বছর কোনো মতো চলে। ওদের স্বপ্নটা ভাঙ্গা চুরমার কইরা দিছে, ওদের গরু কেউ কিনতেছে না। ওই গরু না কিনাতে দেখেন সবাই এখন কান্নাকাটি করতেছে এবং গালাগালি করতেছে ওই শুভেন্দু অধিকারীকে, গালাগালি করতেছে। কেন করবে না বলেন? কৃষকের পেটে লাথি মারা। এদিকে দেখেন ভারতের মুসলমানরা বলতেছে, না ভাই তোমার গোমাতা তোমরা বেচো না, তোমার গোমাতার আমরা কিনুম না, তোমার সরকার না করছে, আমরা এর মধ্যে নাই, যার জন্য কৃষকের কান্নাকাটি। হ্যাঁ ভাই, দেখবেন আপনারা ফেসবুক ভইরা গেছে, ভারত থেকে চিৎকার করে বলতেছে যে সমস্ত গরু কিনতে হবে মোদিকে, চলো মোদির কাছে যাই। সবাই দিল্লির দিকে রওনা দিতে চাইতেছে গরু নিয়ে, যে মোদিকে এই গরু কিনতে হবে।
কত বড় বিপদ। না বুঝা রাজনীতি করলে, না বুঝা কথা বললে অনেক প্রবলেম সৃষ্টি হবে, কিন্তু সব প্রবলেমের ঊর্ধ্বে আমরা যাইতে চাই। আমাদের দেশে বর্তমানে বহু প্রবলেম, চারিদিকে এমন আপদ বিপদ যাচ্ছে মানুষের উপর দিয়া, দেশে কোনো আইন কানুন আছে কিনা সন্দেহ দেখা দিছে। সবচেয়ে বড় খবর কি জানেন? এই মুহূর্তে আমি 2-4 দিন দেখতেছি না আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়। উনার কোনো কার্যক্রম আমার চোখে পড়ে নাই, কিন্তু চোখে পড়তেছে কি চারিদিকে হামলা মামলা, লক্ষ লক্ষ মোকদ্দমা এই আইন আদালত পাড়ায় যায়। দেখেন গা ভাই, এর বিরুদ্ধে এর জমি এই লয়ে গেছে, এর দোকান এই লয়ে গেছে, এর গরু এই লয়ে গেছে, এর ছাগল এই নিয়ে চলে গেছে, এগুলা নিয়ে মামলা হইতাছে এবং নিজেরাই কিন্তু এই মামলার মধ্যে জড়িত। এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখছেন হাইকোর্টের যে বার সমিতি আছে, বাংলাদেশ এই হাইকোর্টের বার সমিতি ভাই অনেক বড়, 30 থেকে 35 হাজার মেম্বার। এখানে একটা নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে ভাই 60 ভাগ লোক ভোট দিতেই আসে নাই, 40 ভাগের মতো আসছে। 40 ভাগ আসার পর জিতছে কারা? সরকারি দল জিতছে। আর বিরোধী দলে কারা? জামায়াতে ইসলাম। কিন্তু ওই যে যারা আসে নাই তারা কারা, যারা আসে নাই তারা কারা, এটা কিন্তু বিরাট বড় একটা চিন্তার বিষয়। এদেরকে বাদ দেওয়া মানে কি জানেন? দেশের 60 ভাগ লোককে আপনি বাদ দিয়ে দিতে হবে। এটা কি সম্ভব? এই প্রবলেমটাই কিন্তু সামনে আসতেছে, বিরাট আকারে এই প্রবলেম সামনে আসতেছে। দেখেন না, এখানে মিছিল, ওইখানে মিছিল, ওইখানে স্লোগান, কেউ কি আটকায় রাখতে পারতেছে না, কারণ সুযোগ নিতেছে। কোন সুযোগটা? এই যে জুলাই গণ অভ্যুত্থানের পর যে সংস্কার গুলা করা হয়েছিল, যার কারণে এই গণভোট নেওয়া হয়েছিল, ওই গণভোটের হ্যাঁ ভোটের মাধ্যমে যে সংস্কার হয়ে যেত, ওই সংস্কারের ভিতর দিয়ে যদি আপনারা যাইতেন তাহলে কিন্তু আজকে এই অবস্থা হইতে পারে না, তো কোনো মতই হইতে পারে না। কারণ ওই সংস্কারের মধ্যে ছিল বিচার বিভাগ স্বাধীন ছিল, আমাদের এই যে প্রশাসন, পুলিশ, র্যাব, আর্মি সব কিছু স্বাধীন ছিল, আমাদের গোয়েন্দা বিভাগ স্বাধীন ছিল, পুরো সিস্টেমটাই তো ভাই অন্যরকম ছিল। যে প্রধানমন্ত্রী সে দলের চেয়ারম্যান থাকতে পারবে না, চেয়ারম্যান না থাকলে আজকে ধরেন চেয়ারম্যান না থাকলে তাহলে কি দাঁড়ায়? এই প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী। আর যদি আমি কোনো দলের চেয়ারম্যান হইয়া প্রধানমন্ত্রী থাকি তাহলে বোঝা যাচ্ছে ওই দলের প্রধানমন্ত্রী। কিভাবে সংস্কারটা করছিল, ওই সংস্কার না মাইনা নেওয়াতে ওরা বুঝা নিছে। ওরা বলতে ভাই সোজাসাজি কথা, আওয়ামী লীগ বুঝা ফেলাইছে।